আমার মামাতো ভাই দিল্লিতে থাকে। আমার মামাতো ভাই আমাকে প্রায় ওর বাড়িতে যাবার জন্য আমন্ত্রণ জানাতো। মামাতো ভাইয়ের বারবার অনুরোধের জন্য আমি অফিস থেকে দিন তিনেকের ছুটি নিয়ে নিলাম। আমি মামাতো ভাইকে ফোনে বললাম কাল ওদের বাড়ি যাচ্ছি। মামাতো ভাই কথাটা শুনে রীতিমতো বেশ আনন্দিত হলো। পরের দিন সকালে প্ল্যান মতো সব ঠিকঠাক করে জিনিসপত্র গুছিয়ে নিলাম। মনে করলাম সন্ধ্যাবেলায় রওনা হব। সেই মতো ড্রাইভারকে সব ঠিকঠাক ভাবে বুঝিয়ে দিলাম। সন্ধ্যার খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম। বেরোনোর সময় মা যথারীতি সাবধানতার বাণী দিতে লাগলো, সাথে একটি তাবিজও দিল। আমি তো এসব দেখে অবাক। আমি বললাম, মা তুমি সেই আগের দিনের মানুষই রয়ে গেলে। আর এইসব তাবজি মাদুলিতে কি কেউ বিশ্বাস করে? এইসব জিনিসগুলো আত্মবিশ্বাস আর কুসংস্কারকে প্রশ্রয় দেয়। আর তুমি? মায়ের তো স্টান জবাব, কেউ বিশ্বাস করুক আর না করুক, আমি করি। নে তুই এটা হাতে বেঁধে নে। আর কি করা যায়, রীতিমতো মায়ের হুকুমে মাদুলিটা পরে নিলাম। এবার আমি আর আমার ড্রাইভার জীবন গাড়িতে উঠে পড়লাম। ঘড়িতে তখন রাত 8টা বাজে। শহরের কোলাহল থেকে অনেক দূরে চলে এসেছি। এমনিতেই অমাবস্যার রাত, চারিদিক গাঢ় নিকষ কালো অন্ধকার। গাড়ির হেডলাইটে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা গাছগুলোকে দেখতে পাওয়া যাচ্ছে। ড্রাইভারের পাশের সিটেই আমি বসেছিলাম। পুরো গাড়িটাই আমি আর জীবন ছাড়া আর কেউ নেই। মাঝে মাঝে ওর সাথে কথা হচ্ছে, আর গাড়ি 100 থেকে 120 কিলোমিটার বেগে ছুটে চলেছে। ঠিক এমন সময় আমার ফোনটা বেজে উঠল। আমি পকেট থেকে ফোনটা বের করে দেখলাম মা ফোন দিয়েছে। আমি ফোনটা রিসিভ করলাম। হ্যালো বলতে মা জিজ্ঞেস করলো, একা যেতে কোনো অসুবিধা হচ্ছে না তো তোর? আমি বললাম, আরে না না, কোনো অসুবিধা হচ্ছে না, তুমি চিন্তা করো না, আমি পৌঁছে তোমাকে ফোন করব। এই বলে ফোনটা রেখে দিলাম। জীবন কিছুক্ষণ পর একটা গান চালালো। গানটা আমার খুব পছন্দের। গানটা শুনতে শুনতে কখন যে চোখে ঘুম নেমে এসেছিল জানি না। হঠাৎ করে জীবন এমন একটা গাড়ির ব্রেকটা মারল যেন পুরো গাড়িটা উল্টে যাবার জোগাড়। আমি জীবনকে ধমক দিয়ে বললাম, এটা কি হলো জীবন, এত জোরে কি কখনো গাড়ি ব্রেক মারে? জীবন বলল, আমার দোষ না স্যার, ওনার দোষ। ওনার জন্যই সবকিছু। আমি আস্তে আস্তে গাড়ির সামনের দিকে তাকিয়ে দেখি 21 থেকে 22 বছরের একটি মেয়ে একটা বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির পরনে সাদা শাড়ি, শাড়ির আঁচল মাটির সঙ্গে গড়াগড়ি খাচ্ছে। আমি গাড়ির বাইরে বেরিয়ে এসে বললাম, কি ব্যাপার, আপনি এত রাতে এই শুনশান রাস্তায় বাচ্চাকে কোলে করে আমার গাড়ির সামনে আসলেন কেন? তখন মেয়েটা কান্না ভেজে কণ্ঠে বলল, হ্যাঁ, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। আমি আমি কোনো রকমে ওখান থেকে পালিয়ে এসেছি। সামনেই আমার শ্বশুর বাড়ি। দয়া করে আমাকে আপনারা আপনাদের সঙ্গে নিয়ে চলুন। হ্যাঁ। আমি বললাম, দেখুন, আপনি রাস্তা থেকে সরে যান, আমি আপনাকে নিয়ে যেতে পারবো না। এই কথা বলতেই মেয়েটা হাউ হাউ করে কাঁদতে শুরু করলো। ওদিক থেকে জীবন বলল, আমাদের গাড়ির পিছনের সিটটা তো খালি পড়ে আছে। আমরা না হয় ওকে এই বিপদ থেকে একটু সাহায্য করি। আর সামনেই তো শ্বশুর বাড়ি, আমরা ওখানেই ওকে নামিয়ে দেব। জীবনের কথা শুনে মেয়েটাকে আমি গাড়িতে উঠতে বললাম। মেয়েটি বাচ্চাটাকে কোলে করে নিয়ে গাড়ির পিছনের সিটে গিয়ে উঠল। এরপর জীবন গাড়ি স্টার্ট করে দিল। কিছুক্ষণ পরে গাড়ির ভিতরে আমার আর জীবনের কেমন যেন একটা অস্তিত্ববোধ হতে লাগলো। একটা চাপা কটু ও বিশ্রী আষ্টে গন্ধে গাড়ির ভিতরটা যেন ম ম করছে। আমরা আর থাকতে পারলাম না। জীবন গাড়িটাকে রাস্তার ধারে দাঁড় করালো। হঠাৎ করে আমাদের দুজনের কানে একটা অদ্ভুত শব্দ এলো। মনে হচ্ছে কেউ যেন কিছু একটা ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমরা ভালো করে শব্দটা শোনার চেষ্টা করলাম। শব্দটা আসছে গাড়ির পিছনের সিট থেকে। আমি আর জীবন একটু ভয়ে ভয়ে গাড়ির পিছনের সিটের দিকে তাকালাম। তারপর আমরা যা দেখলাম তাতে আমাদের পায়ের নিচের মাটি সরে গেল। আমরা আমাদের নিজেদের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। আমরা যে মেয়েটাকে গাড়িতে তুলছিলাম সেই মেয়েটা একটি ভয়ানক দানবে পরিণত হয়েছে। সে
সেই দানবটার বড় বড় হাত এবং সেই হাতে বড় বড় ধারালো নখ। চোখগুলো পুরো একেবারে টকটকে লাল, যেন কোনো আগুনের গোলা। ঠোঁট থেকে লাল রক্তের লালা ঝরছে। সারা শরীরে শ্যাওলা জাতীয় থকথকে পদার্থ লেগে রয়েছে। সে যেন এক বীভৎস রূপ। আমি দেখলাম দানবটা সেই ছোট বাচ্চাটার শরীর থেকে মাংসগুলোকে পরম তৃপ্তিতে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। আমার গলা থেকে যেন কোনো আওয়াজই বেরোলো না, হাত পা যেন অবাস হয়ে গেল। জীবন এই সব কিছু দেখে ভয়ে অজ্ঞান হয়ে যায়। আমি যে এতক্ষণ ধরে দানবটাকে দেখছিলাম সে খেয়াল করেনি। আমি কি করব ভেবে পাচ্ছিলাম না, আমার মাথায় কাজ করছিল না। আমি আরেকবার দানবটার দিকে তাকালাম। এবার দানবটার লাল চোখে চোখ পড়ে যায়। এবার সে তার বীভৎস লাল জড়ানো চেহারা নিয়ে আমার দিকে তাকায়। তখন তার ঠোঁটে একটা পৈশাচিক হাসি বিরাজ করছে। দানবটা আমার দিকে এগিয়ে আসতেই আমি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাই। ঘটনাটা ঘটার পর কখন যে ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। ঘুমটা ভাঙল জীবনের কণ্ঠস্বরে। জীবন বলল, স্যার উঠে পড়ুন, সকাল হয়ে গেছে। আমি বাইরে চারিদিকে তাকালাম। সকালে সূর্যের প্রথম কিরণ চারিদিকে আলোকিত করে তুলেছে। ঘুম থেকে উঠতেই জীবন কালকে সেই দানবটার কথা জিজ্ঞেস করলো। আমি বললাম, তুমি যখন অজ্ঞান হয়ে গিয়েছিলে তার ঠিক পরে আমিও অজ্ঞান হয়ে গিয়েছিলাম, তাই কালকের ঘটনাটার ব্যাপারে আমার আর কিছু মনে নেই। কালকে রাতের বাদবাকি ঘটনা আমি আর জীবনকে বললাম না। প্রায় সকাল 7টা নাগাদ আমি আমার মামাতো ভাইয়ের বাড়িতে পৌঁছালাম। মামাতো ভাই আমাকে দেখে জিজ্ঞেস করলো, কি রে, তোর কাল রাতেই তো আমার এখানে আসার কথা ছিল, তো আসতে এত দেরি হলো কেন? তখন আমি আর জীবন কালকে রাতের ঘটনাটা সব খুলে বললাম। আমার মামাতো ভাই ঘটনাটা শুনে একটু গম্ভীর গলায় বলল, তোরা যে হাইওয়ে দিয়ে কাল রাতে আসছিলি, সেই হাইওয়েতে প্রায় বছর 3 আগে একটা 21 থেকে 22 বছরের মেয়ে তার বাচ্চা সমেত কতগুলো লোক মিলে কুপিয়ে খুন করে। তখন থেকেই ওই হাইওয়েতে ওই মেয়েটার আত্মা ঘুরে বেড়ায়। সেই জন্য ওই হাইওয়ে দিয়ে রাত্রি 10টার পর কেউ যায় না। তোরা ওই হাইওয়ে সম্পর্কে জানতিস না, যার জন্য তোদের সাথে এইরকম ঘটনা ঘটেছে। আমার মামাতো ভাইয়ের কথা শুনে আমরা একে অপরের মুখের দিকে তাকিয়ে রইলাম।